রাম ও নারায়ণ রাম মাই কোজি লাইফস্টাইলের আরও একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিং ট্যুরের জন্য। দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে সকাল থেকে সমস্ত কাজকর্ম সংসারের গুটিয়ে নিয়ে আগের দিন রাত্রিবেলায় প্যাকিংগুলো করে রেখেছিলাম, লাগেজগুলো রেডি করে নিয়ে এখন দুপুরের খাওয়া দাওয়া সেরে মেন সুইচটা নামিয়ে ঘর বন্ধ করে বাস ধরে চলে যাব কৃষ্ণনগর বাস স্ট্যান্ড। আমরা দার্জিলিং যাব বাসে করে, তাই বড় আন্দুলিয়া বাস স্ট্যান্ড থেকে উঠে পড়েছি কৃষ্ণনগর যাওয়ার বাসে। মোটামুটি ৪৫ মিনিট বাস জার্নির পর কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে পৌঁছে যাব। তবে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে পৌঁছানোর আগেই সীমানগর পুলিশ ব্যারাকের সামনে দিয়ে যখন আমাদের গাড়িটা পাস করছিল তার আশেপাশের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চলে এসেছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে, আর আমাদের গাড়ি আরাধনা অলরেডি বাস স্ট্যান্ডে এসে গেছে। মেয়ে ছেলে উঠে পড়লো, আর আমাদের গ্রুপে আরও 4 জন আছে, তারাও আমাদের গাড়িতে উঠে পড়েছে। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যা 6:20 আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে। দার্জিলিং পর্যন্ত এই গাড়ি যাবে না, যাবে শিলিগুড়ি পর্যন্ত। সাদা গাড়ি, হ্যাঁ, আমাদের সিট হয়েছে স্লিপার, স্লিপার সামনের দিকে 3টে। আমাদের আরাধনা গাড়িটি কৃষ্ণনগর বাস স্ট্যান্ড পৌরসভা প্রিয়গোপাল বিষয়ের সামনে দিয়ে অলরেডি গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। এখন আমরা অলরেডি হাই রোডে উঠে পড়েছি। এই যে বাজারটার ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে বেথুয়া ডুহরি হাই রোডের আশেপাশে যে বাজার আছে সেই বাজারটা এটা। আমাদের যাত্রা শুরুতেই এই টোল ট্যাক্সের ট্যাক্স দিয়ে গাড়িটি যাত্রা শুরু করে। এরপর বিভিন্ন জেলাতে কয়েক জায়গায় টোল ট্যাক্স দেওয়ার পরে শেষে শিলিগুড়িতে টোল ট্যাক্স দিয়ে যাত্রা শেষ হয়, মানে টোল ট্যাক্সের যাত্রা শেষ হয় আর কি। আমাদেরও শিলিগুড়িতে যাত্রা শেষ হয়। ইতিমধ্যেই সন্ধ্যাবেলায় আমরা একটু মুড়ি খাচ্ছিলাম। তারপর বাসের মধ্যে লিকার চা উঠেছিল, লিকার চা কিনে খেয়েছিলাম। চাটা খাওয়ার পরে বেশ ভালো লাগছিল, কারণ মাথাটা ভীষণ ধরে গেছিল। ছাড়লো, আমি 2বার চা খেয়েছি। চা খাচ্ছি এখন। এখন কোথায় আছি বল? এই বহরমপুরের কাছে বোধহয়, কিন্তু লালবাগ, কোন জায়গাটা জানি না। লালবাগ আছে এখন। লালবাগে একটু স্টপেজ দিয়ে সবাই টয়লেট করবে, চাটা খাবে, তার জন্য। খাবেন না, আপনার চা খান না, খাবেন? আমার সিটে বসে। মা, কেমন লাগলো চাটা? দাদা, চা কেমন লাগছে? সুন্দর, ভালো, ভালো খুব। চাটা খাচ্ছে সবাই। চাটা খেয়ে নেওয়ার পরে আবার হয়তো কিছুক্ষণ পরে হোটেলে দাঁড় করাবে, তখন আমরা সবাই খাবার দাবার খাবো। মাঝে মাঝে এত জার্কিং হচ্ছিল যে মাথাটা খুব ধরে গেছিল। এখন চাটা খেয়ে একটুখানি ছাড়লো মাথাটা। এখন বসে আছি, দেখি আসলে ব্যাপারটা হচ্ছে যে এই সিটটা যেটা আছে সেটা আমার আর মায়ের। দাদা ওইদিকে, মানে আমাদের এই সিটটা যথেষ্টই বড় সড়ো, অনেকটাই বড়। দাদার একলা সিট হয়ে গেছিল, দাদার একলা সিট হয়ে গেছে। বাবা ওইদিকে বসে রয়েছে বাবা, আর দাদাকে আমরা এখানে ডেকে নিয়েছি এই যে গল্প গুজব করার জন্য ডাকা হয়েছে। আমি রাতে ঘুমানোর সময় দেখে চলে যাবো তারপর। হ্যাঁ, এখন গল্পটা করে নিয়ে খেয়ে দিয়ে আমরা আবার আলাদা আলাদা যে যার মতো শুয়ে থাকবো। চা খাওয়ার পর চায়ের কাপগুলো ক্যারি প্যাকেটে মুড়িয়ে ব্যাগের মধ্যে রেখে দিলাম, সময় মতো ফেলে দেবো। আর আমরা তো স্লিপারে উঠেছি, আমাদের স্লিপারে সিট পাওয়া গেছিলো, শুয়ে এবং বসে যাওয়া যাবে, দাঁড়ানো যাবে না। যাই হোক, এই স্লিপারে যেতে ভালোই আরাম লাগছিল, তবে একটু সমস্যাও হয়েছিল। আর গাড়ির থেকে এই 3টে জলের বোতল 500 ml আমাদের প্রোভাইড করেছিল। দুজনের স্লিপারের জায়গায় আমরা 3 জন মিলে বসে আনন্দ করে এভাবে যাচ্ছিলাম। এরপর আমি একটু শুয়েছিলাম, আর হঠাৎই এমন জোরে ব্রেক করে, তখন আমি একদম পিছলে বাইরের দিকে পড়ে যাচ্ছিলাম। তাই ভয় পেয়ে ছেলের বাসে খুব জোরে ব্রেক করেছে, মা শুয়েছিল, ঠিক আছে? এমন জোরে ব্রেকটা হয়েছে মাকে পুরো ট্রেন থেকে চলে যাচ্ছে, মানে সেটা ব্যাপার না, ফট করে ব্রেক করলে মানুষ এগিয়ে যায়। তো এই জায়গাটাতে স্লিপ
স্লিপ মতন বেডটা, তো সেই স্লিপটা হয়ে একদম ওই দিকে চলে যাচ্ছে, আমি ছাপ করে ধরেছি না এরকম করে শুট শুট করে চলে যাচ্ছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি হলোটা কি। ওই তো বাবাকে দেখাতে একবার। ওই যে ওখানে ফোন দেখছে আমার বাবা, খবর শুনছে মেনলি। হাইওয়ে ধরলে মনে হচ্ছে হাইওয়ে নিলে মনে হচ্ছে এই জায়গাটা আর ভালো রাস্তা, জায়গাটা হাইওয়ে নিজে দেখা হয়েছে। এরপর একটা জায়গাতে বহরমপুরের শেষের দিকে ঔরঙ্গাবাদের আগে সম্ভবত হবে, সঠিক জানি না, পেট্রোল পাম্পে আমাদের গাড়িতে তেল ভরে নেওয়া নিল আর কি। রাজধানী যে শিলিগুড়ির যাওয়ার উদ্দেশ্যে যে গাড়িতে উঠেছিলাম সেই গাড়িতে তেল ভরে নিল। এই পেট্রোল পাম্পে গাড়িটা দাঁড়িয়ে আছে এখন। এরপর আমরা খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু চা খেলাম, মানে রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল। চা খেয়ে, মানে রুটি খেয়েছিলাম, বাড়ি থেকে রুটি এনেছিলাম। আজ যেহেতু মঙ্গলবার ছিল, আমি নিরামিষ খাই, সেই কারণে রুটি এনেছিলাম, তরকারিও করে এনেছিলাম। আর ছেলেরা মেয়েরা তরকা নিয়েছিল রুটির সঙ্গে, বাড়ির তরকারিও নিয়েছিল। আমার হাজবেন্ড ভাত খেয়েছিল। তারপর ফারাক্কা ব্রিজের উপরে আমরা আছি, সেই ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন রাত্রি 11:15 মতো বাজে। ফারাক্কার ব্রিজ, মানে উপরে আছি, ব্রিজের উপরে আছি। এই জলাধার একপাশে, আর একপাশে লক গেট আছে, জল ছেড়ে দিয়েছে। যে ভিউটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এখানে জল অল্প, লক গেট ছাড়লে যেটুকু অল্প অল্প জল হয় সেইটা। আর একপাশে ছিল ট্রেন লাইন, সেই ট্রেন লাইন দিয়ে ট্রেনও যাচ্ছে। যাই হোক, অনেক দিনের ইচ্ছে ছিল ফারাক্কার ব্রিজে উঠে ফারাক্কা ব্রিজ দেখার, জলাধার দেখার, সেই ইচ্ছেটা অনেক দিন পরে পূর্ণ হলো। এখন রাত্রি 11:15 বাজে। রাত্রি 11:15টার সময় আমরা ফারাক্কার ব্রিজের উপরে আছি। কত চওড়া, সেই কখন ব্রিজের উপরে উঠেছি, এখনো শেষ হলো না। আসলে কি বলতো, এখানে গাড়িগুলো আবার একটু আস্তে আস্তে যায়, তো ব্রিজের উপরে জোরে গাড়ি যাওয়া নিষেধ, যার কারণে আস্তে আস্তে যাই বলেই একদমই ধীরে ধীরে যাচ্ছে, যার কারণে সময়টা একটু বেশি লেগে যাচ্ছে আর কি। ব্রিজ থেকে নামার সময় হয়ে গেল, স্রোতের বেগ অনেক কমে গেছে, দেখেছিস? আর এদিকে মনে হয় লক গেট গুলো ছাড়া নেই, ওইদিকে দুটো লক গেট ছাড়া ছিল, যার কারণে স্রোতটা বেশি ছিল। এক পাশে ট্রেন লাইন আছে, একদিকে বাস, পাশাপাশি দুটো আছে। আমরা এখন মিডিলে আছি, একদম মিডিলে আছি না, এই যে একদম মিডিলে। আচ্ছা আচ্ছা, তার মানে আরো এতটা পথ যেতে হবে। শুনেছি 15 মিনিট না 10 মিনিট মতন সময় লাগে ফারাক্কা ব্রিজ পার হতে, এতটাই চওড়া ব্রিজটা। এই জায়গাতে আসলে বোঝা যায় যে নদী কতটা চওড়া, প্রচুর প্রচুর চওড়া। মনে হচ্ছে যেন শেষই নেই, শেষই নেই, তাই না? আর সব কলকাতার গাড়িগুলো যাচ্ছে, নর্থ বেঙ্গল থেকে আসছে। আসলে ফারাক্কায় যে ব্যারেজটা হয়েছে, তার আগেই নদী দুটো ভাগে বিভক্ত হয়ে মাঝখানে একটা চর আছে, দুটো চরের পাশ দিয়ে নদীটা একসঙ্গে মিশে এখানে চওড়াটা বেশি হয়ে গেছে। এবার নদী, মানে ব্রিজটা আমাদের শেষ হচ্ছে, মনে হচ্ছে যেন শেষ হচ্ছে, এখনো বুঝতে পারছি না, দেখি কি হয়। মাঝে বলো 12টা 1, 12টা 1, তার মানে 15 মিনিট, পাক্কা 15 মিনিট সময় লাগবে। এইবার গাড়িতে স্পিডও নিল, এই যে ব্যাস শেষ। ব্যাস, গাড়িতে ভালোই স্পিড নিয়েছে, জনবসতি শুরু হয়েছে। আমার এখনো পর্যন্ত জানা নেই এই পারের মানুষ ওই পারে কিভাবে যায় দ্রুততার সঙ্গে। এই ব্রিজ ছাড়া তো কোনো উপায় আছে বলে তো মনে হয় না। রাত্রি 12টার সময় যখন ফারাক্কা দেখা কমপ্লিট হলো, আমি শুয়ে পড়েছিলাম। এখন ভোরবেলায় আমার মেয়ে এই ভিউগুলো মানে আমার মোবাইলে ক্যাপচার করে রেখেছিল, সেগুলোই আমি এডিটিং করে শেয়ার করছি। ও খুব ভোর ভোর উঠেছিল সূর্যোদয় দেখবে বলে।
ও সূর্যোদয় দেখতে ভীষণ ভালোবাসে, প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ ওর ভীষণ পছন্দের। যাই হোক, এখন আমাদের গাড়িটা শিলিগুড়ির খুব কাছেই চলে এসেছে। সকাল 5:30 নাগাদ শিলিগুড়িতে পৌঁছে গেছিলো। এখন ওই 4:30 বা 4:15 মতো হয়তো হবে। সেই সময়কার ভিউগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। সূর্য এখনও ওঠেনি, আকাশটা, পূর্ব দিকের আকাশটা লাল হয়েছে। সূর্য ওঠার আগের মুহূর্ত আর কি, প্রাক মুহূর্ত। একটু পরেই গোল বলের মতন সূর্যটা দেখা যাবে। আপনাদের সঙ্গে সেই ভিউটা শেয়ার করছি, দাঁড়ান দেখাচ্ছি। আর এরই মাঝে আছে ছোট ছোট চা বাগান। শিলিগুড়িতে যে ছোট ছোট চা বাগানগুলো থাকে, সেই চা বাগানগুলো এইগুলো। ভীষণ ভালো লাগছিল দেখতে। আমি মাঝে মাঝে উঠে দেখছিলাম, আবার একটু চোখ বুজে যাচ্ছিল আর কি। মেয়ে কিন্তু কনস্ট্যান্টলি দেখে গেছে, ওর ভীষণ ভালো লাগছিল দেখতে। স্লিপারের কোচে যে পর্দা থাকে, সেই পর্দা এক মুহূর্তও সরায়নি। ও শুয়েছিল তবুও পর্দা খুলে রেখেছিল, শুয়ে শুয়ে রাতের আকাশ দেখতে দেখতে যাবে। যাই হোক, আমারও ভীষণ ভালো লাগছিল এই ভিউগুলো। এই যে দেখুন, এখন সূর্যোদয় হয়েছে, গোল ছোট্ট বলের মতন সূর্যটাকে দেখা যাচ্ছে। এই যে এই বাড়িটা আর এই বিল্ডিংটা, দুটো বিল্ডিংয়ের মাঝে ছোট্ট গোল একটা পিং পং বলের মতন সূর্যটাকে দেখা যাচ্ছে। আপনারা বুঝতে কতটা পারছেন সেটা আমিও বুঝতে পারছি না। যাই হোক, ফোনে যেটা বোঝা না যায়, চোখে কিন্তু দেখে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। ওই যে ছোট্ট গোল বলের মতন সূর্যটা আমাদের সাথে সাথে চলছিল। আর ইতিমধ্যেই আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। বাস স্ট্যান্ডটা অনেকই বড়। এখন সবাই মিলে উঠে পড়েছি, বাইরে যাবে। আমরা এখন নামবো, তাই তো ভেবেছিলাম এখন নামবো। ঠান্ডা লাগে রাতের দিকে। চাদর গায়ে দিয়েছিলাম, চাদরগুলো ভাঁজ করে রাখছি, চাদর শাল ভাঁজ করে রাখছি। আর আমার ছেলে তো ওইদিকে যে একটা সিঙ্গেল কোচ ছিল সেখানে ছিল, ও নেমে এসেছে অলরেডি। এখন আমাদের নামতে হবে, আমরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। মোটামুটি 11 ঘন্টা জার্নির পর সকাল 5:30 নাগাদ আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমেছি, সবাই মিলে এখানে আছি। তাহলে দাদা এখন কোথায় যাবো? শিটং তো গাড়ি চলে আসবে। এই যে এখন আমরা যাচ্ছি টয়লেট। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের যে ওয়াশরুমগুলো আছে সেই দিকে আমরা যাচ্ছি, নিজেরা একটু ফ্রেশ হব। তারপর আমাদের যে গাড়ি বলা আছে, সেই ড্রাইভার ভাই এসে আমাদের পিক আপ করে শিটংয়ের উদ্দেশ্যে নিয়ে যাবে। যাই হোক, আমাদের ফ্রেশ হওয়া হয়ে গেছে, এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি। প্রচুর গাড়ি আছে এখান থেকে আলিপুরদুয়ার, সিকিম, গ্যাংটক, ভুটান সমস্ত জায়গার বাস আছে এখানে দাঁড়িয়ে, সময় মতো ছাড়বে। আমরা এখন বাস স্ট্যান্ডের ভেতর থেকে, আর কিছুক্ষণের মধ্যেই ড্রাইভার চলে আসে আমাদের পিক আপ করার জন্য। সমস্ত মালপত্র গাড়ির মাথায় তুলে পলিথিন দিয়ে ঢেকে বেঁধে নেয়, আর আমরা গাড়ির ভেতরে উঠে মজা করতে করতে শিটংয়ের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকি। দার্জিলিং ট্যুরের প্রথম দিন আমরা সাইট সিন হিসাবে শিটংটাকে সিলেক্ট করেছি। শিটংয়ের উদ্দেশ্যে আমাদের গাড়ি এখন এগিয়ে চলছে। আর ইতিমধ্যেই আকাশের মুখ কিন্তু ভার হয়ে গেছে, সকাল থেকেই বৃষ্টি পড়তে শুরু করেছে। টিপ 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 করে বৃষ্টি পড়ছিল। তবে যখন পাহাড়ের উপর উঠেছিলাম, বৃষ্টির পরিমাণ ভীষণভাবে বেড়ে গেছিলো। যাই হোক, যেটুকু ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটুকু ভিডিও করতে পেরেছি সেগুলো সমস্তই শেয়ার করব। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমাদের গাড়িটি এখনও সমতলের উপর দিয়ে যাচ্ছে, পাহাড়ে ওঠার চেষ্টা করছে, মানে পাহাড়ে উঠছে আর কি। ইতিমধ্যেই আমরা পাহাড়ের দেখা পেয়েছি। আমার ছেলে মেয়ের তো ভীষণই এক্সাইটমেন্ট, কারণ ওরা জীবনে প্রথমবার পাহাড় দেখছে। তবে আমি এর আগেও পাহাড়ে এসেছি, পাহাড় দেখেছি, তবে দার্জিলিংয়ে আসা হয়নি, দার্জিলিংয়ে প্রথমবার আসছি। এই শিটং পাহাড়ের উচ্চতা ফুট হিসাবে ধরলে পারে প্রায় 4000 ফুট। আমরা এখন আপার শিটংয়ের উদ্দেশ্যে
যাত্রা শুরু করেছি। তবে পাশেই এই যে তিস্তা নদী পড়েছে, তিস্তা নদীর জল কিন্তু ভীষণই ঠান্ডা হয়। আর বরফ গলা জলে যেহেতু এই নদী পুষ্ট, ভীষণই খরস্রোতা হয়। আমরা এই তিস্তা নদীর পাশ দিয়ে যখন গাড়িগুলো যাচ্ছিল এপাশ ওপাশ হয়ে, এই টার্নিংয়ের পয়েন্টগুলোতে ভীষণই ভয় পাচ্ছিলাম। আমি তো ভীষণভাবে ভয় পাচ্ছিলাম, তবে এখানকার ড্রাইভাররা এত দক্ষতার সঙ্গে ড্রাইভ করে যে ভয় কিছুক্ষণের মধ্যেই কেটে যায়। প্রথমে মনে হচ্ছিল যে এই বোধহয় ধাক্কা লাগলো, কিন্তু কিছুক্ষণ ড্রাইভ করা দেখার পর, গাড়িগুলো পাস হওয়া দেখার পর এই ভয়টা আর ছিল না। ছেলে মেয়ে সবার সঙ্গে মজা করতে করতে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। এটা একটা দেবী মন্দির ছিল, দেখ পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি, দুই দিকেই পাহাড়, মাঝে তিস্তা নদী আছে, তিস্তা নদী বয়ে যাচ্ছে, তিস্তা নদীর ব্রিজ। এ পাশেও পাহাড়, ও পাশেও পাহাড়। পাহাড়ের মন্দিরে যাচ্ছি। আসতে বা ফোনটা ফেলে দিও না, ফোন পড়বে না। দুই পাশেই পাহাড়, পাহাড় কেটে কেটে রাস্তাটা দেখো সামনে। অতটা ভালো বোঝা যাবে না, চোখে যতটা সুন্দর বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে তিস্তা নদীর ব্রিজ। যখন ভুটান যেতে হবে তখন এই রাস্তাটা পার হতে হবে, ব্রিজটার উপর দিয়ে চলে যেতে হবে। এই ব্রিজের উপরে বড় গাড়ি চাই। ও মা, তুমি হাত নিচু করে ফেলছো, দাদাকে দাও, দাদাকে দাও মা। দাঁড়া, ওই তো চলে আসছে, ওই যে নদীটা। গাড়ি আমার কাছে আসছে না গো। কি সুন্দর লাগছে মা, দাদাকে দিয়ে দাও উপরটা। এটা হচ্ছে ক্যানিয়নের মতো। তুমি নিচকে তুলছো, উপরটা তো তুলছো। এখানে নদী আসছে, আমি দেখতে পাচ্ছি নদী। দাদা এইখানে নিচে গিয়ে ভাই আসতে নামো 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 নামো। তিস্তা নদী দুই দিকে চলে যাচ্ছে। বাইরে থেকে আমাদের এটা নামো বাইরে না কোনটা কো আমার? ও দেখো মেঘ, দেখো মিশে। তোমার ফোন দিলাম, মেঘটা দেখো, মেঘটা দেখো। এই তোমার ফোন, আমার লকটা খুলে দাও। ড্রাইভার ভাই গাড়িটা একপাশে সাইড করার পর আমরা যে ভিউটা ক্যাপচার করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে তিস্তা নদী আর চারিদিকে পাহাড়, কিন্তু আপনি আছেন নাকি? মধ্যেই ভীষণভাবে মেঘ এত সেলফি তুললেন তো আপনি তো ভীষণই ভালো ছিল। আমাদের আমরা খাওয়াতে এখানে ভুলে যাবেন। মজা করছিলাম, ছবি তুলছিলাম, খুবই ভালো লাগছিল। তিস্তা নদী বয়ে আসছে, তার সামনে দাঁড়িয়ে, মানে তিস্তা নদীর পিছনে আছে আমরা। তারপর সেখানে একটু মুখ খেয়ে ব্রাশ করে আমরা চা খাবো। তারপর আপার শিলংয়ের উদ্দেশ্যে আবার আমাদের গাড়ি ছাড়বে। আমরা এখন কালীঝোড়াতে দাঁড়িয়ে আছি। কালীঝোড়াতে আমাদের সকালে টিফিনটা হবে। ফ্রেশ হব আমরা একটু, তারপর আবার এখান থেকে বিভিন্ন সাইট সিন আছে। আজকে শিটং যাওয়ার কথা, শিটংয়ের সমস্ত সাইট সিন করতে করতে হোটেলে গিয়ে পৌঁছবো। সেখানে গিয়ে রেস্ট নেওয়া হবে কিছুক্ষণ পর, তারপর আবার কাল সকাল থেকে নতুন সাইট সিন শুরু হবে। তা আজকে সারাদিনটাই আমাদের এভাবে কাটবে। সকালবেলায় আমরা 4 জনের দুধ চা খাচ্ছি, আর বাড়ি থেকে এনেছিলাম ছোট মুড়ি চানাচুর দিয়ে, সেটা খেয়ে নিলাম। এখনও কিন্তু ফ্রেশ হওয়া সেভাবে হয়নি, স্নান হয়নি, শুধু ব্রাশ করাই হয়েছে। এই হোটেলে ফ্রেশ হওয়ার জন্য সেই রকম ব্যবস্থা নেই, যার কারণে আমাদের গাড়ি আরও উঁচুতে উঠলো। উঁচুতে আরও একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ফ্রেশ হওয়ার ব্যবস্থা আছে। এই রেস্টুরেন্টে আমরা ফ্রেশ হব, স্নান করব, ড্রেস আপ নতুনভাবে করব, তারপর সকালের টিফিনটা সেরে নিয়ে আবার
বেরোবো, কি করে ready হয়ে সব ঠিক গেছে। করবো একবারে? আবার শিটং একবারে সবকিছু আমার পক্ষে ঠিক নাও করা সম্ভব নাও 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 টিফিনটা নাও, খাও। বসে খা না, চেয়ারে বস। মাম্মাম বস চেয়ার এবার। আমি শুধু মুখটা নেবো, বাবা আর মেয়ে মিলে খাচ্ছ। আজকে আমাদের সকালের টিফিনে ছিল ওয়াই ওয়াই ম্যাগি, খেতে ভীষণ ভালো। এটা একটু গ্রেভি মানে জুসি টাইপের হয়, ভীষণই ভালো লাগছিল খেতে। তারপর আমরা একটু ফটোশ্যুট করে নিয়ে আবারও গাড়িতে চেপে বসলাম। আরও উঁচুতে উঠতে হবে আমাদের। তবে এই ওয়াই ওয়াই ম্যাগিটা খেতে ভীষণই ভালো ছিল। আমাদের এই ট্রুপটায় 8 জন আছি, সবাই আমরা ফ্রেশ হয়ে ড্রেস আপ করে রেডি হয়ে নিয়েছি, আবারও গাড়িতে উঠব। আর এখানে একটা হেলিকপ্টার চলে যাচ্ছে, দেখুন এই হেলিকপ্টারে অনেকজন ভ্রমণ করছে। যাই হোক, আমরা তো একটা কার নিয়েছি। তবে ইতিমধ্যেই একটা দুঃখের বিষয় হলো সেটা হচ্ছে যে যত আমরা উঁচুতে উঠতে থাকছিলাম, ওই যে মেঘটা দেখছেন, ওই মেঘটা ভীষণই ছড়িয়ে যাচ্ছিল চারিদিকে। এত কুয়াশা আর এত অন্ধকার হয়ে আসলো ক্রমশই, যেন সামনে কেউ 10 হাত দূরে থাকলেও তাকে দেখা যাচ্ছে না। তবে এখানকার ড্রাইভাররা এতটাই এক্সপার্ট, এই কুয়াশার মধ্যেও খুব সুন্দরভাবে ড্রাইভ করছিল। যত আমরা উঁচুতে কেমন লাগছে এই গরমের মধ্যে কুয়াশা দেখতে পেয়ে? ততই কুয়াশা এবং মেঘের পরিমাণ বাড়তে থাকলো। এক সময় যখন অহলধারায় আমরা সাইড সিনের উদ্দেশ্যে পৌঁছালাম, তখন তো বৃষ্টি অলরেডি নেমে গেল। এখন আমরা অহলধারায় আছি, ছোট ছোট বৃষ্টি পড়ছে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তার ভিউ ভীষণ ভালো দেখা যায়, কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না। এই যে এত কুয়াশা, এটা কুয়াশা মনে হচ্ছে ঠিকই, এটা কুয়াশা না, এটা হচ্ছে মেঘ। কেমন লাগছে শিটংয়ের সাইড ভিউ? একটু এক কাপ চা পেলে খুব ভালো হতো, ঠান্ডা মধ্যে যদি এক কাপ চা হতো। সেটা তো অবশ্যই সবার ঠান্ডা লাগছে বৌদি। আমার কোনো ভিডিও হচ্ছে না। না বলছি আমার ছবিতে ভিডিও হচ্ছে না। এক কাপ চা চা দিবা তুমি সেইভাবে কিছু দেখতে না পেয়ে আমরা বেশ কিছু ফটোশ্যুট করে নিচের দিকে নেমে এলাম। মনটা তো ভীষণ ভীষণ খারাপ করছিল সবার। যাই হোক, আমরা এখন যাচ্ছি বুদ্ধ মন্দির দেখতে, বুদ্ধিস্ট টেম্পল। কিন্তু বাইরের পরিবেশ চারিদিকে এগুলো কিন্তু পুরো মেঘ, কুয়াশা না, পুরোটাই মেঘ। এগুলো মেঘে চারিদিকটা ভর্তি। আমাদের তো সেই কেটা পাস ছিল, ওটা কি আহলদারা ভিউ পয়েন্ট, সেখানে তো কিছুই দেখতে পেলাম না। এখন এসেছি বৌদ্ধ মন্দির দর্শন করতে। দেখতে এসেছি। ওই সামনে দেখো, ওইটা ওই যে বৌদ্ধ টেম্পল। বৌদ্ধ টেম্পল, এটা পাইন গাছ কিন্তু। হ্যাঁ, সবাই এখন বৌদ্ধ মন্দিরে ঢুকছে, তাই তো? শিটং পাহাড়ের অহলধারা ভিউ পয়েন্টে অনেক সিংকোনার গাছ ছিল, যেটা থেকে কুইনাইন তৈরি হয়, ওষুধ তৈরির কাজে লাগে আর কি। আর বড় বড় এইরকম ধুতরা ফুল ছিল বিভিন্ন কালারের। তাছাড়াও বিভিন্ন রকমের গাছ ছিল, তবে এই দুটো আমার ভীষণ মন কেড়েছিল। আমার ছেলে তো একটা ধুতরা ফুলের বীজ সংগ্রহ করে নিল বাড়িতে গাছ লাগাবে বলে। আমরা এখন নিচের দিকে নেমে আসছি। আর এই যে ছোট ছোট চা বাগানগুলো দেখবো বলে যেই না নেমেছি, আর প্রচন্ড বৃষ্টি চলে আসে। এই যে জলগুলো জমে আছে, বৃষ্টি পড়ছে, দেখো কিছুই দেখতে পাচ্ছি না। চা বাগান এই দেখো চা বাগান দেখার উপায় নেই, কি অবস্থা। নিচু করে ফটোতে হাত দিচ্ছি। ভিডিও হয়েছে চা বাগান, নিরুপমের চা বাগান। নিরুপম বাগানটা কিনলো, এখন চা করে খাওয়াবে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা গাড়ির ভেতরে বসে মোমো খাবো। দুটো ভেজ মোমো আছে, একটা চিকেন মোমো। চিকেন মোমোটা এই দিদিভাইয়ের জন্য, আর সস একটাই দিয়েছে। চলো তাহলে মোমো খাওয়া স্টার্ট করি।
তাহলে চলুন যাওয়া যাক। কি জায়গাটার নাম বললো এই হোমস্টেটার? খি হোমস্টে, খি হোমস্টে। চলো আমিও গিয়েছিলাম। আহা কি বড় বড় গোলাপ, দেখো কি বড় গোলাপ। এই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা এখানে এসে বেলা 3:15 নাগাদ পৌঁছালাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া করার জন্য ফ্রেশ হয়ে চলে এসেছি। আলু ভাজা, একটা সবজি। এই যে খাবার আছে হচ্ছে একটা মাছ দিয়ে সবজি, আলু ভাজা, চিকেন তরকারি। দুপুরের খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আমরা বিকেলবেলায় নেমেছিলাম নিচে চা খাওয়ার জন্য। আর তখন মেঘটা কিভাবে দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছিল সেটা আমি টাইম ল্যাপসে ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন একেবারে নিমেষের মধ্যে পুরো এই যে এখানে উপত্যকাটা সাজানো, মেঘে একদম ঢেকে গেল। সাজানো গোছানো একটা ব্যালকনি। এখান থেকে শিটংয়ের আপার লেভেলের যে ভিউটা ছিল সেটা ক্যাপচার করলাম, কিন্তু এখন আকাশে মেঘে ভর্তি হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না। এখন আমরা রুমে যাব। আর আমাদের রুম হচ্ছে ওই যে ওইটা। এখানে 3টে রুম আছে দোতলায়, মাঝের রুমটা আমাদের। আর দুই পাশের আমাদের যারা সঙ্গী তাদের দুজনের 2টো রুম আছে। বৌদি কোন দিক গেল? দেখো পুরো চারপাশটা একদম মেঘে ঢেকে গেল। মেঘটা চলে আমাদের গায়ের কাছেও কিন্তু চলে এসেছে। আমাদের গায়ের কাছে যেগুলো স্পর্শ করছে পুরো মেঘ, অন্ধকার হয়ে গেছে, মানে মেঘ। পুরো মেঘ চলে এসেছে। চলো চলো আমরা হোমস্টেতে ফিরে যাই। তাহলে চলো ওপরে যাই। মা মা এইগুলো কি কাদের গো? তুমি আগে হাঁট। ও তোর সোয়েটারের কালার আর এই ছাদের কালার এক হয়ে গিয়েছে। তাই তো। যখন ধর ট্রুপ আসে তারা থাকে এক্সকারশনে। খিটা তোর এটা খিটা দেখ ছবি কি তুলেছি তো আমি। আমাদের গোল পাঠিয়ে কেটে দাও সাউন্ড লেস করে দাও। অকারণ বাজছে ঘরের মধ্যে। ওইদিকে একজনকে আমাদের বসতে হতো। আচ্ছা किस चीज का पकड़ा है? দারুণ হয়েছে। সবাইকে করতে সুন্দর করে। কত লাইন আজকে হ্যাঁ বৌদি চা খাট সুন্দর করে। তো দুধ খাওয়া না জানেন কিছু দুধ চা মানে আমাদের ওখানকার মতন না। দুধ চা থেকে এই লিকার চা খেতে বেশি ভালো বলছে। যারা দুটো টেস্ট করেছে না ওই জন্য বুঝতে পারছে যে দুধের থেকে লিকারটা বেশি। সন্ধ্যেবেলা হচ্ছে দুধ চা। পিনাকি দাদা তো সুন্দর। চা খাওয়ার পর যখন সন্ধ্যা লেগে গেল তখন উপত্যকার পুরো ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। শিটংয়ের এত সুন্দর ভিউ, যেন টুনি লাইট চারিদিকে হোমস্টে ভিউটা আমি নেবো জেলে দিয়েছে কেউ, সেটাই মনে হচ্ছে আমাদের এখানে দীপাবলির মতন একটা ভিউ যেন এখানে পাওয়া যাচ্ছে। না না বাজারঘাট তো করিয়ে নেবো কি কাজ। হ্যাঁ বাজারঘাটের পরে মানে মুখে হাতটা তোলার পর্যায়ে কত যে কাজ সে ভাবা যায়। রাইস খেতে হবে তবুদা বউ দিতে হবে না তবুদা কি ছিল তবুদা और किसका एक राइस तो आप दोनों और ब्रेड ठीक है
তিনটে নে শিল্পী। অল্প অল্প করে নে, অল্প অল্প করে নিস, ঠান্ডা হয়ে যাবে। আমাকে 3টে তুলে দেবুন প্রথমে। দুটো তিনটে করে নিয়ে না, দিয়ে হয়ে যাবে। খেয়ে না, আবার আবার খেলো। দেখ কেমন ধোঁয়াটা গরম। ভাত বা রুটি দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো দার্জিলিং ভ্রমণের প্রথম দিনের শিটং ট্রিপ সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে মাই কোজি লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।